দোলের দিন মাথায় সিঁদুর পরিয়ে বললো তোকে বিয়ে করে নিলাম। আমি বলছি যে এই অ্যাবনর্মাল মানুষগুলোর পৃথিবীটাকে বোধহয় সুন্দর করে রেখেছে। আমাকে মনে হয় ঠিকঠাক ব্যাপারটা খুব বোরিং। রবীন্দ্র সঙ্গীত আমার কাছে বয়স বাড়ছে, চুল কমছে, একটু অধিকার বোধটা আমি সম্পর্কে বিশ্বাস করি না। সেফ স্টোরি টেলিং বলে একটা শব্দ আছে, যেখানে ধরুন একজন পরিচালক চেষ্টা করলেন এমন কিছু ছবি বানাতে যেটা কাউকেই কোনো ব্যথা দিল না, কষ্ট দিল না, খুব সেফলি তিনি তার গল্পটা বললেন এবং কমার্শিয়ালি সেটা ভ্যালুয়েবল হলো এবং দর্শক দেখলো, হাততালি দিল। কিন্তু আমি যে মানুষটার সঙ্গে বসে আছেন তিনি সেটা বিশ্বাস করেন না। তিনি অ্যাবসার্ড, একটু অ্যাবনর্মাল, এমন চরিত্র যা সচরাচর দেখা যায় না তা রাখতে পছন্দ করেন। ইন কেস এমন একটা ছবি যেটা তাকে পারিবারিক গল্প বলতে হয়েছে, একটি মাত্র ছবি আছে, বাকিগুলোতে মোটামুটি এরকম নর্মাল মানুষ পছন্দ হয় না। আমি হয়তো নর্মাল নই, আমারই তো যাপনের রিফ্লেকশন আমার সিনেমা। জলের তলা চলে যাচ্ছে এবং রাশি কিন্তু অনির্বাণ চক্রবর্তীর যে চরিত্রটা ফুল কাকা, সে কিন্তু পোকামাকড়দের সাথে কথা বলতো। শঙ্করদা 70-এর দশকে আটকে ছিল, ভাবতে এখন অ্যান্টেনা ঘোরালে টিভি চলবে। তো আমি বলছি যে এই অ্যাবনর্মাল মানুষগুলোই পৃথিবীটাকে বোধহয় সুন্দর করে রেখেছে, তাই আমার এদের ভালো লাগে। মানে কেন ভাল লাগে? মনে হয় না যে একটা ঠিকঠাক হোক, সবকিছু ঠিকঠাক ভাবে শুরু হোক, ঠিকঠাক ভাবে আমাকে মনে হয় ঠিকঠাক ব্যাপারটা খুব বোরিং। ঠিকঠাক বলতে কি বোঝো? ঠিকঠাক মানে এই সোশ্যাল অ্যানিমেলের মুখোশ পরে যে সমস্ত লোকজন এখানে বসে আছে, ঘুরছে ফিরছে, এখানে আচমকা যদি বন্দুক চলে তখন কিন্তু সব মুখোশ খুলে যাবে, কারণ সবাই কে আসলে কি সব বেরিয়ে পড়বে। ঠিক। আচ্ছা, নিব্বা নিব্বি এই শব্দটা কার মাথায় এসেছিল? তোমার মাথা থেকে প্রথম থেকেই? মানে এই কন্টেন্ট দেখা হচ্ছে তোমার, মানে দেখো তুমি আর কি? না, মানে কাপড় কাচ্ছে, একটা এখান থেকে ক্যামেরা নিচ্ছে, নিয়ে ভিডিও করছে, রিল করছে, এগুলো? না না না, এইটা তো নিব্বা নিব্বিরা করে না। নিব্বা নিব্বিরা তো যে ধরনের ভিডিও নিব্বা নিব্বিদের পপুলার, সেটা হচ্ছে দোলের দিন মাথায় সিঁদুর পরিয়ে বললো তোকে বিয়ে করে নিলাম, কিংবা ওকে বললো যে তুই কেন ওই মেয়ের ছবি লাইক দিয়েছিস, ও বললো তুই কেন ওই ছেলেটার দিকে তাকালি, মানে এই অল দ্য টাইম এটা চলতে থাকে। কিন্তু এইটা তো যেটা সোশ্যাল মিডিয়া পপুলার, কিন্তু সোশ্যাল মিডিয়ার পপুলারিটির বাইরে যে একটা পৃথিবী রয়েছে, যেখানে কেউ ডাইনোসর সেজে প্রতিবাদ করতে এসছে, কেউ প্রতিবাদ মঞ্চে গিয়ে হিন্দি গানে নাচছে, কেউ টিকটক ভিডিও বানাচ্ছে, সেইটার জন্য তো দম লাগে। সেই দমটা আমরা বাংলাদেশে দেখেছি, সেই দমটা আমরা নেপালে দেখেছি, সেই দমটা আমরা ভারতবর্ষে দেখেছি। এটা তো এগুলোও থাকবে যেমন ওগুলোও থাকবে, সবকিছুই থাকবে। ঠিক। এই ছবিটার ক্ষেত্রে বলি, এই ছবিতে যেটা আমার ভালো লাগলো এবং ভালো লাগেনি দুটোই বলবো। ভালো লেগেছে যে একটা সোয়াগ আছে, হ্যাঁ, সেটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি আছে, এবং যাদেরকে বাছা হয়েছে, শুধু আমি ঋষভ আর সৌরচন্দ্রের কথা বলবো না, এমন কিছু জনকে বাছা হয়েছে যাদেরকে আমরা বহুদিন আগে দেখেছি সিনেমায়, তারা মূলধারা সিনেমায়, একেবারেই মূলধারা সিনেমায় দেখেছি, তারা রয়েছেন। জয়দা বোধহয় তাদের মধ্যে একজন, যাকে থ্রু আউট ফিল্মে রয়েছে। হ্যাঁ, তো এরকম দেখেছি। এটা গেল ভালো দিক। খারাপ দিকটা বলি, শেষকৃত্য, মমচিত্তে নিতে নিতে শেষকৃত্যে, তারপরে ফ্রেশ ক্রিম, এটাকে কিভাবে, মানে তুমি তো রবীন্দ্র প্রেমী একজন মানুষ, মানে এটা রবীন্দ্রনাথ আমাকে ছুঁয়ে আছেন, তাই জন্য একটু আগে আমি বলছিলাম, তখন তুমি ছিলে না, অন্য মিডিয়ার বন্ধুদের বলছিলাম যে এই ছবিতে মমচিত্তে গানটাও রয়েছে, এবং মমচিত্তে গানটা কিন্তু কেউ ডান্স পারফরমেন্স করছে না। একটি প্রেগনেন্ট মহিলা, যে সৌরসেনী যেটা প্লে করে পার্বতী, সে বন্দুক চালাচ্ছে এবং ঘুরে ঘুরে বন্দুক চালাচ্ছে, আনন্দ করছে বন্দুক চালাতে চালাতে, তার সাথে মমচিত্ত হচ্ছে, গান ফায়ারের শব্দে মমচিত্ত, এবং মমচিত্তের মধ্যে গানের মধ্যেও কিন্তু এই গান ফায়ারের শব্দগুলো শোনা যায়। অর্থাৎ রবীন্দ্র সঙ্গীত আমার কাছে বেঁচে থাকার একটা কারণ। মানে আমি যখনই জীবনে বহুবার জীবন বিমুখ হয়ে পড়ি, তখন রবীন্দ্রনাথের গান, কবিতা রাদার বলা চলে, সেগুলো আমাকে বাঁচতে, জীবনকে নতুন ভাবে, আধুনিক ভাবে দেখতে সাহায্য করে। তাই মমচিত্তে যখন আমি রবীন্দ্রনাথকে, আমি আমার মতো করে ফাইট সিকোয়েন্সে রবীন্দ্রনাথকে ব্যবহার করছি, তখন আমার মনে হয় যে এদের যাপনে আজকে রবীন্দ্রনাথ থাকলে যে শব্দগুলো এই মুহূর্তে, এই কলোকিয়াল শব্দ, এই নিব্বা নিব্বিদের শব্দ, সেটা আমি রবীন্দ্রসঙ্গীতের সুরে বসিয়ে ছবির শেষে আবার ফিরিয়ে নিয়ে আসবো। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি এটা নিতে পারতেন? দারুণ ভাবে নিতেন, কারণ রবীন্দ্রনাথ সেই মানুষটা যিনি স্তন বলে একটা কবিতা লিখছেন সেই সময় দাঁড়িয়ে, এবং সেই স্তন বলে কবিতাটা লেখার জন্য সমাজ তাকে ব্যাশ করে দিচ্ছে, অসভ্য, অশ্লীল বলা হচ্ছে। সজনীকান্ত দাসের চিঠি পিঠি নিয়ে কথা বলছিলেন, জানো। এবং রবীন্দ্রনাথের আধুনিকতা নিয়ে সেই সময় প্রচুর সমালোচনা হচ্ছে। তো রবীন্দ্রনাথ তো এটাই, রবীন্দ্রনাথ তো এই মুক্ত জীবনধারাতে বিশ্বাসী। এই রবীন্দ্রনাথ সেই লোকটা, যে লোকটা বলছে যে আমার কোনো কিছু বেঁচে থাকবে না, আমার খালি গান বেঁচে থাকবে, অর্থাৎ গানের কথা বেঁচে থাকবে, কবি হিসেবে আমি বেঁচে থাকবো। সেই কবিটাকে আমি বাঁচিয়ে রাখবো। আমি যতদিন বেঁচে থাকবো, আমার সিনেমাতে রবীন্দ্রনাথ বাঁচবে, তার কবিতা বাঁচবে, সেটা বিভিন্ন ভাবে আসবে। কারণ আমি 2026-এ দাঁড়িয়ে আমি এমন কোনো ছবি বানাচ্ছি না যেটা আমার দেখে মনে হবে যেটা এই সময়ের কথা বলে না। মানে রাশ অ্যাপারেন্টলি দেখে যদি মনে হয়ে থাকে যেটা শুধু ফ্যামিলি ড্রামা, তা তো নয়। এই সময়ের ইঁদুর রেসের বিরুদ্ধে কথা বলা একটা সিনেমা, অর্থাৎ যে দৌড়টা আমি, তুমি, আমরা সবাই কম বেশি হয়তো দৌড়চ্ছি, কিন্তু রাশে আমার উল্টোটা মনে হচ্ছে যে ইঁদুর দৌড়ে যাবো না বলে একটা সেই দর্শনটাই তো বলার জন্য ছবিটা বানানো। আজ নিব্বা নিব্বি কি জেনজিদের ওয়ার্ড নিয়ে কথা বলে?
জেনজিদের দর্শন নিয়ে কথা বলে, যে তারা যখন মানুষ মারে তারা তাতেও ফান খুঁজবে, তারা যখন ভালোবাসবে তাতেও ফান খুঁজবে, তারা যখন ঝগড়া করবে তাতেও ফান খুঁজবে। এটা একটা দর্শন। এবার ওষুধ দর্শন নিয়ে যদি আমরা কথা বলি, কেমন? আমি বলছি এই ওষুধ দর্শন নিয়ে কথা বলতে গেলে ওষুধ শব্দগুলোর প্রয়োজন নেই, তার বাঁচার ধরনে দর্শনটা। সেটা নিয়ে আমার একটা কন্ট্রাডিকশনই রয়েছে ওষুধ নিয়ে, সেটা নিয়ে মানে বলছি আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি একটা অন্য বিষয় নিয়ে ভাবছিলাম, সেটা হচ্ছে যে তথাগতটা তো অনেক কিছু ভাবে এবং ভেবে একটা গান ভাবনা চিন্তার মধ্যে, মমচিত্তের মধ্যে যেটা আমি বললাম, তার শেষ কৃত্য ঢুকলো, ফ্রেশ ক্রিম ঢুকছে, কিন্তু এটা কি তোমার ব্যাক সাইডে চলেনি যে আমি এরকম গানই বাজবো যে এই গানের ডিব্বা ডিব্বিটা রিল করতে পারে? না, চলেনি। কারণ আমার নিব্বা নিব্বিদের থেকেও বেশি প্রয়োজন এই সিনেমাটা পৌঁছানো তাদের কাছে যারা এই নিব্বা নিব্বি শব্দটাকে ছোট করে দেখায়, আগের জেনারেশন যারা এই জেনজিদেরকে মনে বলে যে ওদের কিছু হবে না, তাদের কাছে এই সিনেমাটা পৌঁছক। কারণ এই ছবিতে আমি তোমাকে আগেও যেরকম বললাম, যেমন মমচিত্তের অরিজিনাল যে ভার্সনটা সেটা যেমন রয়েছে, তেমন মমচিত্তের একটা উল্টো ভার্সনও রয়েছে। তার কারণ আমার উদ্দেশ্য এই ছবি থেকে রিল বানানো এটা নয়। আমি পপুলার সিনেমা বানাচ্ছি ঠিক, পপুলার স্টোরি লাইন বানাচ্ছি ঠিক, কিন্তু সেটা পৌঁছানোর ধরনটা যাতে মানুষ, যে কজন মানুষ দেখবেন এবং ভালোবাসবেন, তাদের যেন মনে গেঁথে থাকে। আমার বেশি দর্শকের থেকেও বেশি শুভঙ্কর প্রয়োজন একজন ডেডিকেটেড অডিয়েন্স, যে ছবিটাকে যাপনে কোথাও গিয়ে তার 1% হলো পার্থক্য তৈরি করবে। আমার প্রথম, তুমি যদি আমার ছবি, যে কটা রিলিজ ছবি দেখো, ভটভটি, পারিয়া, রাস, সেই ছবিগুলোকে যারা ভালোবেসেছেন তারা কিন্তু ভালোই বেসেছেন। ভটভটি থেকে কারণ খারাপ লাগতেই পারে, কিন্তু যারা ভালোবেসেছে তারা সম্পূর্ণ ভালোবেসেছে। এই নয় যে তারা ভুলে গেছে ছবিটাকে। আমি ভুলে যাওয়ার ছবি বানাতে চাই না। আমি অ্যাপারেন্টলি দেখে তার মধ্যে প্রচুর নাচ গান হইহুল্লোড় থাকবে, কিন্তু গভীরে যেন কোথাও মানুষকে স্পর্শ করে, সেইটা আমার কাছে। এই সোশ্যাল মেসেজ দেওয়াটা কি মনে হয় যে বাধ্যতামূলক? না না না, একদম না, একদম নয়। কেন সোশ্যাল মেসেজ দিতে হবে? আমি তো কোনো মেসেজ দিচ্ছি না, আমি একটা সত্যি। তোমার ছবিগুলো কিন্তু তাই বলছে, আমার কোথাও গিয়ে আমার ছবি বলছে। কিন্তু যদি তুমি ছবি বানাও, আমি একটি ঘটনার কথা তোমায় বলি, একাডেমি অফ ফাইন আর্টসে জয়ব্রতর ছবি, সেখানে একটি বিড়ালকে হত্যা করা ইত্যাদি ইত্যাদি দৃশ্য এসেছিল। এক সাংবাদিক আমাকে ফোন করে বলেছিলেন যে তথাদা এরকম সিনেমাটা দেখিয়েছে, তুমি কিছু বলবে না? আমি বলেছি না, কারণ জয়ব্রতর মনে হয়েছে যে সিনেমায় এটাও দেখাতে চায়, ওর 100বার অধিকার আছে। আমি তাই নিয়ে কি কথা বলবো? আমার সিনেমা আমি দেখাবো কুকুর বাঁচাবো, ও দেখাবে মারবে, ও দেখাবে কুকুর খাবে। তো আমার বক্তব্য হচ্ছে এটাই, এই জন্যই তো শিল্প করি, আমি তো ফ্যাসিস্ট নই। আমি কি করে একজনকে বলতে পারি যে তুমি এটা করলে কেন? 100বার করবে, ও তো একটা চরিত্র ডিপিকশন করতে গিয়ে ওটা করছে, যা ইচ্ছে করতে পারে। তো আমার ছবিতে কিন্তু আমি একটা সত্যিকে সামনে রাখছি, আমি পক্ষ নিচ্ছি না, আমি এ পক্ষের লোক সেটুকু বলছি। কিন্তু যে পলিটিক্সের ঋত্বিক ঘটক স্পষ্টভাবে বলেন যে এটাই ঠিক এবং এটাই ভুল, আমি সেটাতে বিশ্বাস করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি বিশ্বাস করছি আমার সিনেমার বক্তব্য উপরে থাকবে, এবার তুমি চুজ করে নাও, তোমার খারাপ লাগলে ছুঁড়ে ফেলে দাও। বহু মানুষ যারা পারিয়াকে জঘন্য বলেছেন, কি ভটভটিকে খারাপ বলেছেন, তাদের মনে হয়েছে। আবার এরকম মানুষ আছে যারা ভালোবেসেছে। ঠিক। আচ্ছা, এই যে বলছিলাম নিব্বা নিব্বির কথা, এই যে ব্যান্ডানা তুমি পড়েছো, এটা তো, এটাও কিন্তু মাস কালচার, মানে নিব্বা নিব্বিদের মধ্যে একটা ব্যাপার আছে, এটা নিয়ে পড়ে রিল, এটার কারণটা কি? এটা আমার নায়ক নায়িকাও পড়েছে, বান্ডানা ওদেরকেও পড়েছি। কারণ এটা বেশ কিছুদিন ধরে আমি বান্ডানা পড়ছি, ধরো লাস্ট 8-9 মাস ধরে। তার দুটো মেজর কারণ। এক হচ্ছে বয়স বাড়ছে, চুল কমছে, চুলটা না বড় রাখ থেকে বেড়ে গেছে, চুলটা না কিছু সেট রাখা যাচ্ছে না কোথাও। এবার চুলটা সেট করতে হলে জেল টেল দিয়ে সেট করে আসতে হবে, যেটা আমার পক্ষে খুব কষ্টসাধ্য। আমি চেষ্টা করছি যে খুব শিগগিরই আমি বড় চুলটাকে নিয়ে এই বান্ডানাটা সেট করে বাইরে বেরোই, কিন্তু সেটা এখন অব্দি করে উঠতে পারিনি। করে উঠলেই বান্ডানা থাকবে না। আচ্ছা, একটা কথা বলো, তোমার সত্যি কথা বলো, যে তোমার সত্যি মন খুলে কোনটা করতে ইচ্ছা করে? অভিনয় করতে ইচ্ছা করে, যে ভালো চরিত্রে অভিনয় করব, নিজের ছবিতে অভিনয় করবো? অনেকে কিন্তু চায় যে আমি আমার এমন একটা গল্প লিখলাম যেটাতে আমার মনে হচ্ছে আই এম দ্য বেস্ট টু অ্যাক্ট ইন, না মনে হয় যে ছবি বানাবো। এইটা তুমি বলো যে আমার ভালো সিনেমার সাথে যুক্ত হতে ইচ্ছে করে, যে সিনেমা কোনো ভাবে। হ্যাঁ, আমি যেটাকে ভালো বলে মনে করছি। মানে ধরো আজকে যখন রঞ্জনের অদম্য বেরিয়েছিল, আমি রঞ্জনের একটা ইনভিটেশনে গিয়েছিলাম অনেক পরে। আমি কিন্তু রঞ্জনের সাথে আমার খুব হার্ডলি আলাপ, কেমন তার আগে আমি সবসময় তো যেতে পারি না। যেমন ধরো ওই দেবলীনা আর অরুণোদয়ের যে নতুন ছবিটা আমি দেখতে যেতে পারিনি, দেবলীনা বলা সত্ত্বেও আমি অনেক ছবি দেখে উঠতে পারিনি, কিন্তু যেটা দেখি এবং ভালো লাগে। আমি কিন্তু রঞ্জনের ছবিটা দেখার পর বুম্বাদা থেকে শুরু করে ইন্ডাস্ট্রির নতুন ছেলেরা সবাইকে পার্সোনালি মেসেজ করে অদম্য দেখার কথা বলেছে। তারা তখন অদম্য দেখেনি, এবং 3rd ডে অথবা 4th ডে ছিল, এবং নিজে সোশ্যাল মিডিয়ায় লিখেছে। এবং বহু ছবি এরকম আসে, তুমি যদি সোশ্যাল মিডিয়ায় তুমি আছো আমার সাথে, তুমি দেখবে সেই ডিরেক্টরকে আমি চিনি না, কিন্তু তাদের ছবি নিয়ে আমি এত বড় লেখা লিখেছি। আমাকে অনেকে বলে তারা তো লেখে না। আমার কিছু যায় আসে না, আমার তো তার সিনেমাটা ভালো লেগেছে। সে ব্যক্তিটা কি করছে আমি নিয়ে কি করবো? তার সিনেমা যদি আমি অদম্য যদি একটা ছোট অংশ হতে পারতাম, আমি খুশি হতাম। আমার সিনেমার অংশ, ভালো সিনেমা, যে সিনেমাটা আমাকে টানছে, আমাকে ছুটছে, আমাকে কাঁদাচ্ছে কিংবা হাসাচ্ছে, সেইটার অংশ হতে চাইবো আমি।
কমার্শিয়াল ছবির অংশ হয়েছে? কমার্শিয়াল ছবি তো বানাচ্ছি, দুমদাম ছবি যেরকম একদম ধরো দেবজিৎকে নিয়ে এরকম একটা ছবি। দেবজিৎকে নিয়ে কমার্শিয়াল ছবি বানাবো, কিন্তু মাথা মুন্ডহীন ছবি তো বানাতে পারবো না। ছবির মাথা, ধর এবং পা সব যেরকম তুমি যেমন ধরো রয়েছে, এবার তোমাকে যদি আমি পায়ের জায়গায় হাত লাগিয়ে দিই, হাতের জায়গায় পা লাগাই, সেটাকে আমি কমার্শিয়াল ছবি বলি না। মানে কেউই বলেন, এখনকার দিনে তো কেউ দেখেই না। সালমান খান, শাহরুখ খানদের মাথা মুন্ডহীন সিনেমা ফ্লপ করে যাচ্ছে, তো সবারই করবে। অফকোর্স দেব, জিদ্দা সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই, এবং কিন্তু সেই কাজটা করতে হলে ব্যাপারটা মিউচুয়ালি এগ্রিড হতে হবে, ঠিক? তো সেরকম মিউচুয়াল এগ্রিমেন্টের কোনো জায়গা হলে নিশ্চয়ই কাজ করবো। ঠিক। এখন তোমার ব্যক্তিগত জীবন কতটা সর্টেড এখন? ব্যক্তিগত জীবন কোনোদিনই আমার সর্টেড বলে আলাদা করে আমি টের পাই না, কারণ আজকে সকালে ধরো আমাকে প্রকৃতি খুব এফেক্ট করে, আর সকালে ধরো মেঘ দেখে খুব ভালো লাগলো, মনটা খুব ভালো লাগছে, বিক্ষিপ্ত, তারপরে একটা লেখা লিখতে বসে যদি মনোমতো শব্দ বেরোলো না, তখন আর ভালো লাগলো। এইটাকে যদি ব্যক্তিগত জীবন বলো, এটা কোনোদিনই সর্টেড হবার নয়। আর যদি বলো যে প্রেম ঘটিত জীবন ইত্যাদি ইত্যাদি, সেখানে আমি একজন এখন এই মুহূর্তে একজন মুক্ত মানুষ, আমার ডিভোর্স হয়ে গেছে, ফলে আমি একজন সিঙ্গেল, এবং আলোক বর্ষা আমার প্রেমিকা, ফলে সেটা নিয়ে চমৎকার আছে। আলোক বর্ষার সাথে বন্ধুত্ব, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া। এই তুমি নামটা বললে বলে আমি ঢুকতে পারলাম প্রশ্নটা, সেটা হচ্ছে এই যে টক্সিসিটির বিষয় প্রেমিক প্রেমিকার মধ্যেও তো হয়, যে এই ঝগড়া, আবার এই ঝগড়া, এবং কিছু ছবিতে জায়গায় আছে, হ্যাঁ। কিছু জায়গায় একটা ব্যাপার থাকে, কন্ট্রোল থাকে, সেটা খুব দুজন দুজনের প্রতি। হ্যাঁ, সেই কন্ট্রোলটা তোমাকে ফেস করতে হয়? না না, একদম না। আমি তো তাকে ফেস করতে হয়? প্রশ্নই ওঠে না। আমি আমি আমার ছোটবেলার যে প্রেমিকা ছিল, তার সাথে আমার 10 বছরের প্রেম ভেঙে গিয়েছিল, বিকজ ওই সময়কার প্রেম, বুঝতে পারছো তো? তখন ওই ব্যাপারটা হলো অধিকার বোধের নাম করে আসে কন্ট্রোলটা। তো সেই অধিকার বোধটা আমি সম্পর্কে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তুমি একজন মুক্ত মানুষ, তুমি যখন সম্পর্কে আছো স্বেচ্ছায় আছো, কোনো অধিকারের জন্য নেই। মানে তুমি প্রেম করছো মানে তোমার এই দাবি থাকতে পারে, দাবি শব্দটা তো আমি বিশ্বাসই করি না। এবং সম্পর্কের ঘাড়ে যখনই দাবি এসে পড়ে, তখনই সম্পর্ক মৃত। আমার মনে হয় যে দুটো মানুষ হারমোনিতে আনন্দে আছে, ভালো লাগা মন্দ লাগা মিশিয়ে, তার মধ্যে ঝগড়া হবে না, হবে মতবিরোধ হবে, কিন্তু তুমি কি করে এটা করতে পারলে, আমি কি করে এটা করলাম। যেমন আমি নিব্বা নিব্বিতেই একটা সংলাপ লিখেছি, যেটা হচ্ছে যে ছবির দৃশ্য শুরু হয় এই নিয়ে যে যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন জানতাম সারা জীবন কাটিয়ে দেবো, আর দৃশ্যটা শেষ হয় যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তোর সাথে থাকা যাবে না। তো এই যে আর্ক, এবং তারপরে আবার মিলমিশ হয়ে যাচ্ছে, জীবন কাটছে, আমি এটাতে খুব একটা বিশ্বাস করি না আর কি। মানে আমি অন্তত চাই না আমার সাথে এটা ঘটুক। আমার সবসময় মনে হয় যে দুটো মানুষ যতক্ষণ আনন্দে আছে এবং মুক্ত আছে, যে কোনো মানুষ, যে কোনো সম্পর্কে, সেটা বাবা মার সাথেও হতে পারে, অনেক সময় ভালোবাসা কিংবা কেয়ার করার নামে বাবা মারাও কিংবা সন্তানও বাবা মার প্রতি অধিকার বোধের নামে অত্যাচার করে ফেলেন। আমি স্বাধীনতায় বিশ্বাস করি, এবং আমার সব ছবি স্বাধীনতার কথা বলে। আমি একেবারে শেষ দুটো প্রশ্ন করবো। এক, নিব্বা নিব্বিদের কাছ থেকে তথাগত কোন জিনিসটা নেবে এবং কোন জিনিসটা নেবে না, কখন? নিব্বা নিব্বিদের কাছ থেকে আমি নেবো সাহস। যে সাহসটা আমাকে সোশ্যাল ট্যাবুর কথা মাথায় রাখতে দেবে না, যে সাহসটা আমাকে ভাবতে বাধ্য করবে না যারে এ তো শুভঙ্করের সামনে এই বিহেভটা করা যায়, অথবা এই বিহেভটা করা যায় না, অর্থাৎ এই সোশ্যাল নর্মস। তুমি কদিন আগে বোধহয়, আমি বিশ্বজিৎকে বহুদিন ফলো করি, হ্যাঁ, ইনফ্যাক্ট আমি এই জগৎটা নিয়ে ছবি বানাবার কথাও ভেবেছি, বহুবার লেখালেখিও করেছি, আমি ইন্টারভিউ দেখেছি তোমার। তো আমি বলছি যে ওই সাহসটা আমার চাই, আমি রেসপেক্ট করি এই সাহসটাকে। বিশ্বজিৎ যে সাহস নিয়ে যে কথাগুলো বলছিল, কিংবা অন্যান্য ইন্টারভিউ, ওর ব্যক্তিগত ফেসবুক লাইভ ইত্যাদি ইত্যাদিও আমি দেখেছি, এবং আমি নিয়মিত ফলো করি, আজ নয়। মানে ও যখন চারুলতা বানিয়েছিল এই বহুদিন আগে, 2013-14 সাল, সেই সময় থেকে, তো আমি সেই সাহসটা পেতে চাই। আর যেটা আমি পছন্দ করি না সেটা হচ্ছে যে অনেক সময় ওরা গভীরে ঢুকতে চায় না, সারফেসিয়াল লেভেলে থেকেই ব্যাপারটাকে এড়িয়ে যেতে চায়। সেই এড়িয়ে যাওয়াটা কিংবা ওদের ভাল লাগছে না বলে, জাস্ট ভাল লাগছে না বলে, আমি চাই যে আরেকটু গভীরে ঢুকুক, আরেকটু দায়িত্ব বাড়ুক, হয়তো গভীরে ঢুকলে হয়তো আবার এই সাহসটা চলে যাবে। ঠিক, তো দুটোই থাক। সৌরসিনী এবং ঋষভ যদি সত্যিকারের নিব্বা নিব্বি হতো, এই সময় দাঁড়িয়ে ধরো তোমার সিনেমাটা করার পর দুজন নিব্বা নিব্বি একটা প্রোফাইল খুলেছে, কত ফলোয়ার্স হতো তোমার মনে হয়? প্রচুর ফলোয়ার হতো আমার মনে হয়, কয়েক লাখ ফলোয়ার তো হতোই। এবং ওরা দুজন যতটা এন্টারপ্রাইজিং এবং যেভাবে ওরা পারফর্ম করেছে, যখন ছবিটা দেখবে আমার মনে হয় না ওরা দুজন ওদের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স করেছে। এবং ঋষভ তো আরো ফাইন হয়েছে, ভটভটি, তারপরে গোপনে মৎস্যায়ন, তারপরে এইটা। ঋষভ যত সময় গেছে আরো ফাইন হয়েছে। আর সৌরসেনী আমি এক্সপেক্ট করিনি যে আমি যে চরিত্রটা আমি লিখেছিলাম সেই চরিত্রটার কাউকে আমি কাউকে পাবো, কারণ মহিলাদেরকে এইভাবে এক্সপ্লোরই করা হয় না আমাদের সিনেমাতে, যেভাবে এই ছবিতে এক্সপ্লোর করা হয়েছে সৌরসেনীর চরিত্রটাকে, এবং তাকে যা যা করতে হয়েছে সিনেমাটা করতে গিয়ে। এরকম কিছু ঘটনা, মানে সেটা কোনো সেক্সুয়ালিটির সাথে জড়িত নয়, যেখানে সৌরসেনী বলছে তথালে এটা করবে। মানে আমি বলতে চাইছি যে এই যে এই স্পেসটা তো অন্য অভিনেত্রীদের দিলে তারা আবার অন্যরকম করবে। তো এই মুহূর্তে আমি সৌরসেনী ছাড়া কাউকে ভাবতে পারছি না, আর আমার মনে হয় এটা সৌরসেনীর ক্যারিয়ার বেস্ট। ঠিক।
থ্যাংক ইউ তখন আমার সাথে কথা বলার জন্য। একটু ক্যামেরায় বলে দাও এটা আমার প্রথম সিনেমা, ইনফ্যাক্ট জি এর আমাদের পশ্চিমবঙ্গের জি এর প্রথম বাংলা জি 5 এর প্রথম ডিজিটাল সিনেমা। আমি খুবই ভাগ্যবান, সেইটার উদ্বোধন আমার দ্বারাই হচ্ছে। বাংলা জি 5 এর প্রথম D2D সিনেমা, অর্থাৎ ডিরেক্ট টু ডিজিটাল সিনেমা নিব্বা নিব্বি। আপনারা দেখুন, আপনাদের মতামত জানান সোশ্যাল মিডিয়াতে, কারণ সোশ্যাল মিডিয়া একমাত্র মাধ্যম যেখান থেকে আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমরা সরাসরি জানতে পারি এবং এও বুঝতে পারি কোনটা ফেক প্রোফাইল থেকে আসছে। তো অরিজিনাল প্রোফাইল থেকে লিখুন এবং আমাদের জানান কেমন লাগছে। এটা ফানের সিনেমা, টু মাচ ফানের সিনেমা, এবং এন্টারটেন হবেন, পাশাপাশি দেখুন যদি ভাবার রসদ কিছু খুঁজে পান। আপনারা দেখছেন দ্য ওয়াল, খবর এখন এখানে।